ঝলমলে সকালের সৌন্দর্য যেন এক স্বপ্নের মতো রীতিমতো। আকাশে মেঘের লুকোচুরি নেই, সোনালি রোদের আভায় চারপাশ ঝলমল করছে। শিশির বিন্দুতে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, মুক্তোর মতো ঝিকিমিকি করছে। বাতাসে মিষ্টি ঠান্ডা, হালকা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। পাখিরা গুনগুন করে গান গাইছে, যেন তারা নতুন দিনের আনন্দে মেতে উঠেছে। দূরে স্কুলে যাওয়া শিশুর খিলখিল হাসি মিলিয়ে যাচ্ছে সকালবেলার স্নিগ্ধ পরিবেশের সাথে। ফুলের বাগানে মৌমাছিরা ব্যস্ত, আর কোকিলের কুহু কুহু ডাক যেন হৃদয়ে এক প্রশান্তির সুর তোলে। ঠিক সেই সময়গুলোতে পুরো একটি পরিবার একত্রে যখন থাকে, তখন আনন্দে আড্ডায় ভরে উঠে পরিবেশটা। খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়েছেন শায়লা আহমেদ। জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ জনেই এসেছেন, সঙ্গে এসেছেন বাকিরা। রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ জনেই তারা দিলেন। জয়নাল ভাই, অনেক দিন তো হলো, এবারে আমাদের ছেলের বউটা হাতে তুলে দিন। রিজওয়ান শেখের কথায় শব্দ করে হেসে উঠলেন জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ জনেই। সাজ্জাদুল আহমেদ আওড়ালো, আরে কি যে বলিস রিজওয়ান, ফারাহ তো তোদেরই। জয়নাল আহমেদ একই সঙ্গে বললেন, হ্যাঁ রিজওয়ান, ফারাহ তো তোমাদের বাড়ির বউ। রুবেনা শেখ চাপা অভিমান দেখিয়ে বললেন, তারপরেও তো আরিফা আপা মেয়ে দিচ্ছেন না। এটা কি ঠিক? না, একদম ঠিক নয়। রুটিগুলো নিয়ে আসতে আসতে আওড়ালো আরিফা আহমেদ। এটা ঠিক নয় কিন্তু আরিফা আহমেদ, শায়লা আপা আপনি কিছু বলেন। শায়লা আহমেদ ঠোঁট টিপে হাসলেন। জয়নাল আহমেদ এবারে বললেন, না আরিফা, এবারে আর অপেক্ষা করানোর প্রয়োজন নেই। সামনের শুক্রবার তাহলে শুভ কাজটা সেরে ফেলা উচিত। চোখ দুটো চকচক করে উঠল রুবেনা শেখের। তাহলে কি শেষমেশ তার ছেলের বউ নিয়ে যেতে পারবে? সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো তাসফিন। জয়নাল আহমেদ নিজের কাছের চেয়ারে বসালো। এসো এসো বসো তাসফিন। গুটি গুটি পায়ে নিচে এলো ফারাহ। চোখাচোখি হয় জনের। দৃষ্টি আড়াল করে ফারাহ, বাঁকা হাসি ফুটে উঠেছে ওষ্ঠপুটে। খাবার টেবিলে আসলো সবাই, ঝুমুর এসেছে সবে। তার পাশের খালি চেয়ারে বসেছে। নবীনকে দেখা মাত্র তেলে বেগুনে লে উঠল ঝুমুর। ঠোঁট টিপে হাসল নবীন। খাবারের পর্ব শুরু হয়, খেতে বসেছেন একে একে সবাই। স্নেহা বরাবরের মতো ফারার পাশে বসেছে। ললিতা, খাচ্ছিস? চোখ পাকিয়ে তাকালো ফারাহ, ফিসফিস করে বলল, বান্ধবী ললিতা চুপচাপ খা, না হলে তোর পাদের কাহিনী আমি কিন্তু ভাইরাস করে দেব। ভাইরাস কি রে? ভাইরা, মানে রাল। মুখখানি চুপসে আমের আটি হয়ে গেল স্নেহার। সামনেই তো তার ক্রাশ সৌহার্দ্য বসে আছে, তাহলে এভাবে ফারাহ তার ইজ্জতের ফালুদা করে দিচ্ছে? দাঁত কটমট করে তাকালো স্নেহা, রাগান্বিত স্বরে ফিসফিস করে বলল, দেখ আমি কিন্তু মাকে সব বলে দেব। বাঁকা হাসল ফারাহ। বেশি বাড়াবাড়ি করলে মাইকিং করে আমি বিশ্ববাসীরে তোর পাদের কাহিনী বলমু, হা হা হা। বেফাসে পড়ে গেল স্নেহা, না পারছে সইতে, না পারছে কিছু বলতে। ফারাহ এবং স্নেহার গুজুর গুজুর ফুসুর ফুসুর দেখছে কখন থেকে তাসফিন। বিরক্তের ন্যায় কপাল কুঁচকে নেয়। বউ কি এত কথা বলছে? তাকে দেখার বদলে চোখাচোখি হয় জনের, ডান ভ্রু উঁচিয়ে শুধোয় তাসফিন। চোখের ভাষা বুঝল না ফারাহ, হাত নাড়িয়ে চুপচাপ খেতে লাগল সে। রোদের সোনালি আভা, নীরব অলসতা, আর একটা মিষ্টি প্রশান্তি। রোদ্দুর তখন ঠিক মাঝ আকাশে, চারপাশে সোনালি আলো ছড়িয়ে দিয়েছে। বাতাস হয়তো একটু গরম, কিন্তু তার মাঝেও শান্তি। দুপুরের আকাশ কখনো নীলচে ঝকঝকে, কখনো আবার হালকা সাদা মেঘের চাদরে ঢাকা পড়েছে। কখনো গ্রীষ্মের দুপুরে ঝড়ের আগমন বার্তা দেয়, গুমোট হাওয়া বইছে। সাইফুল ফিরছে দুদিনের মধ্যে। ডিরেক্ট কৃষ্ণপুর আসবে সে। বিছানায় শুয়ে আছে নূপুর, সঙ্গে আছে মাহির। ছেলেটা ঘুমাতে চায় না। যাও একটু, এখন শুয়েছে। হ্যালো। হ্যাঁ মাই ডিয়ার ওয়াইফ বলো। সাইফুলের দুষ্টু কথা শুনে হাসল নূপুর। এখন মনে পড়ল আপনার একটা ওয়াইফ আছে? পরনের কালো স্যুট খুলে পাশে রাখল সাইফুল। বাড়িটা পুরো খালি, আপাতত সে একাই রয়েছে। তবে কিছুদিনের মধ্যেই কৃষ্ণপুরে যাবে তাসফিন এবং ফারার বিয়ে উপলক্ষে। জি ম্যাডাম, অবশ্যই মনে আছে। আমার একটা বউ আছে, একটা বাচ্চা আছে তো। সহসা হেসে ফেলল নূপুর। উঠে বসল বিছানায়, হাত রাখল মাহিরের মাথায়। কবে আসবে তুমি? সময়টা দেখে নিল সাইফুল, 11টা বাজে সবে।
আজকে সে ফিরেছে রাজশাহী থেকে। 2 রাত ঘুম হয়নি। এখন দিন 11টা, তাকে একটু হলেও ঘুমাতে হবে। পরশু আসছি কৃষ্ণপুরে। হতাশ হলো নূপুর, কিন্তু কি করার? তাকে তো অবশ্যই সবটা মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু সময় মতো চলে এসো কিন্তু। সাইফুল ছোট্ট করে বলল। হ্যাঁ। ক্ষণকালের জন্য চলল নীরবতা। নূপুর জিজ্ঞেস করল, খেয়েছো তুমি? বাইরে থেকে খেয়ে এসেছি। আপাতত এখন ঘুমাবো। ওহ, তাহলে উঠে খেয়ে নিও। সাইফুল আর কথা বাড়ালো না। নূপুর ফোন রাখতেই উঠে গেল মাহির, চোখ কচ লে তাকালো। এই না তুই ঘুমালি? দাঁত বের করে হাসল মাহির। চট করে উঠে বাইরে দৌড়ে গেল। নূপুর উঠে বাইরে গেল। জিপ গাড়িতে বসেছিল তাসফিন, হঠাৎ গিয়ে মামা মামা বলে কোলে উঠে গেল মাহির। ইয়েস মাই বয়, ঘুম শেষ? আর ঘুম? মাত্র 15 মিনিট। কথার পিঠে বলে উঠল নূপুর। হাসল তাসফিন, নাক টেনে দিল মাহফিলের। থাকুক নূপুর, তুই ভেতরে যা। নূপুর এবং তাসফিন পিঠাপিঠি বলতে বলতে। তাসফিন নূপুরের থেকে মাত্র 2 বছরের বড়। নূপুর ভেতরে গেল, তাসফিন মাহিরকে জিপ গাড়িটার উপর ডেস্কে বসিয়ে দিল। মামা ওই যে মামি। আঙ্গুল তুলে সেদিকে পানে ইশারা করে দেখালো মাহির। তার দৃষ্টি অনুসরণ করে তাকল তাসফিন, হলুদ রঙা কন্য। প্রথম দেখায় তো হলুদে সুখকে দেখেছে তাসফিন। পায়ের নুপুরটা ছনছন শব্দ তুলছে, অধর বাঁকালো তাসফিন। নিজের দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়ল। মাহির গাড়ির উপর থেকে নামার জন্য ছটপট করছে। তাসফিন তাকে নামিয়ে দিল, মাহির দৌড়ে গেল ফারার দিকে। ভারী ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে ফারাহ, হাতের ইশারায় নিজের দিকে ব্যাগটা ছুঁড়ে দিতে বলল তাসফিন। ফারাহ তাই করল, ব্যাগটা ছুঁড়ে দিল তার দিকে, ক্যাচ করে ফেলল তাসফিন। মৃদু হাসল সে, মাহির চট করে গিয়ে কোলে উঠে বসল ফারার। গালে ঠোঁট ছোঁয়ায় ছোট্ট করে। হেসে উঠল খিলখিলিয়ে। বড় মামা তোমাকে দেয়নি, মামিকে দিছি পাপ্পি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন, ফারাহ পরপর চুমু খেল মাহিরের। ফের হাসল মাহির, তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো। মামা তোমাকে দেয়নি। এদিক সেদিকে তাকালো তাসফিন, এগিয়ে এলো 2 কদম। আমি দিলে করা একটা চুমু দেব আর নিলেও করা একটা চুমু নেব। তাসফিনের কথার অর্থ ধরতে পারেনি ছোট্ট মাহির, অথচ তা ঠিক বুঝতে পেরেছে ফারাহ। গা শিরশির করে উঠল তার, নেত্রপল্লব কেঁপে উঠল ক্ষণে। নিচে নামিয়ে দিল ফারাহ মাহিরকে, বিনা বাক্যব্যয় চুপচাপ গুটি গুটি পায়ে দালানের ভেতরে চলে গেল মাহির। ফারাহ যেতে চাইল, অথচ তাসফিন তা হতে দেয়নি। হাতে হাত স্পর্শ করাই একটুখানি, টেনে সামনে দাঁড় করালো জিপ গাড়ির। নিজেও দাঁড়িয়েছে ফারার সামনে, অধর কোণে ঝুল ছে খি ন হাসিটুকু। দেবে নাকি একটা করা চুমু সুখ? নাক কুচকে নেয় ফারাহ, মুখশ্রী জুড়ে কঠিন্য ভাব। উফ, এত রাগও কেন সুখ? তোমার রাগ মানায় না তো। বুকে হাত গুজে দাঁড়ালো ফারাহ, হেলান দেয় গাড়ির সহিতে। আপনি এত খারাপ এটা আপনার ডিপার্টমেন্টের লোকজন জানে? হাসল তাসফিন, এগিয়ে এলো কাছাকাছি। অনামিকা আঙ্গুলে আঙ্গুল ছোঁয়ায়, দৃষ্টি তার গোল গোল চোখের দিকে। চিকন নাকের ডগা ফুলে উঠছে, অতিরিক্ত শিহরণে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস টেনে নিচ্ছে ফারাহ। গভীর নয়ন বুলিয়ে নিচ্ছে তার আদল পানে। অনুভূতি যতলে তলিয়ে যাচ্ছে ফারার সর্বাঙ্গ। ভোতামো করার মতো কাউকে পাইনি তো সুখ। তবে এখন পেয়েছি তো, তুমি ছাড়া কেউই জানে না আমি ভো। কান দিয়ে রীতিমতো গরম ধোয়া বের হচ্ছে ফারার। নির্লজ্জ। সে এগেইন। আপনি দয়া করে সরুন তো। শিশির ভেজা ঘাসের ওপর চিকচিক করে ওঠে। উঠানের এক পাশে একটা পুরনো আমগাছ দাঁড়িয়ে আছে, যার ছায়ায় দাঁড়ানো জিপ গাড়িটা। দালানের পিছন দিকে তুলসী গাছ রাখা হয়েছে, আবার পিছনের তুলসী গাছের পরেই খড়ের গাদা এবং গরুর গোয়ালঘর। হাতের স্লিভ গোটায় তাসফিন, এদিক সেদিকে তাকালো সে। আকাশ আপাতত এখন পরিষ্কার, তাহলে ম্যাডামের সঙ্গে একটু দুষ্টুমি করা যাক। গাড়িতে উঠো। শুনতে পেল না বোধ হয় ফারাহ। কি? বললাম গাড়িতে উঠো। দুপুরের কড়া রোদে চারপাশ ঝলমল করছে। বাতাস ভারী, যেন এক অদৃশ্য অলসতা সবকিছু ঢেকে রেখেছে। রাস্তায় খুব বেশি লোকজন নেই, গাছের পাতাগুলো নীরব, রোদে চকচক করছে। এমন সময় ধুলো উড়িয়ে ছুটে চলেছে একটা জিপ গাড়ি। গাড়িতে বসে আছে তাসফিন শেখ এবং ফারাহ।
গরম বাতাসের মধ্যে তার ইঞ্জিনের গর্জন স্পষ্ট শোনা যাচ্ছে। কালো রঙের টায়ারগুলো পিচের রাস্তায় অর্ষণ সৃষ্টি করছে, মাঝে মাঝে ছোট ছোট পাথর ছিটকে যাচ্ছে তার গতির চাপে। সুন্দর ফর্সা আদলে, চোখে চশমা পরে, পাশে বসে থাকা বাচ্চা বউটা এক হাত দিয়ে জানালা ধরে রেখেছে। রোদ তার মুখে পোড়ায়, সে মুখ ফিরিয়ে নিচ্ছে বারংবার। জিপের পিছনে ধুলোর কুয়াশা, পেছনে পড়ে থাকা পথ যেন সেই গাড়ির ছুটে যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। দুপুরের নীরবতার মধ্যে একমাত্র সেই জিপের শব্দই যেন প্রাণ এনে দিচ্ছে চারপাশে। গাড়ি কোন গন্তব্যের দিকে যাচ্ছে, নাকি শুধু পথ চলাই তার উদ্দেশ্য, কে জানে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ, তাসফিনের অভিব্যক্তি বোঝা দেয়। আমরা কোথায় যাচ্ছি? উত্তর এলো না। দক্ষ হাতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে তাসফিন। অন্য হাতে চোখের সানগ্লাস খুলে বুক পকেটে গুজে রাখল। হানিমুনে যাচ্ছি। বেফাস কথা বার্তা শুনে আহাম্মক বনে গেল ফারাহ, তাকিয়ে রইল একইভাবে। শব্দ করে হেসে উঠল তাসফিন। মিসেস তাসফিন শেখ, আপনি কি আমার সঙ্গে হানিমুনে যেতে চান না? চুপটি করে বসে রইল ফারাহ। হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইল তার, সেটা যদি অন্য কেউ হতো তাহলে সে নাকানিচোবানি খাওয়াতো। কি হলো মিসেস তাসফিন শেখ, বলুন, যাবেন না হানিমুনে? রাগল ফারাহ, কাট কাট কণ্ঠে বলল। এই লজ্জা করে না আপনার এসব বলতে? আমি একটা বাচ্চা মেয়ে। আমার সামনে এসব বলছেন, আল্লাহর ঠাডা পড়বে আপনার উপর। আমি কিন্তু খুব ধার্মিক, বলে দিচ্ছি, ইমানদার বলতে পারেন। বাই এনি চান্স অভি দিয়ে দিলে সত্যি সত্যি ঠাডা পড়বে। সজোরে ব্র্যাক সে তাসফিন, দৃষ্টি হলো তার তীক্ষ্ণ। চঞ্চল অধর দুটি স্থির হলো, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সে। ভুল জায়গায় ভুল কথাগুলো বলে ফেলল বোধ হয়। কি বললে? মুখাবয়ব জুড়ে গাম্ভীর্য ভাব, ফাঁকা ঢোক গিলল ফারাহ। আমতা আমতা করে বলল। কিছু বলিনি, আল্লাহর কসম, মুখ ফস কে বেরিয়ে গেছে। কাঙ্ক্ষিত রমণীকে এভাবে নির্জনে একাকী পেয়ে কি করা উচিত? লেফটেন্যান্টের মাথায় ঘুরছে এক দুষ্টু ইচ্ছেরা, যা ক্ষণে ক্ষণে যে কে বসেছে মস্তিষ্কে। শুকিয়ে আসা ওষ্ঠপুট আলতো করে ভিজিয়ে নিল সে। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে থাকা তিলটার দিকে। তাসফিন আশেপাশে দৃষ্টি বুলিয়ে ফিসফিসিয়ে বলল, একটা চুমু খাই? কঠিন আবদার, রাখা বড়ই দায়। নিজেকে সংযত করা প্রয়োজন। বাজে পুরুষকে তো মজা দেখাতে হবে। সে যে এই কন্যাকে ফেলে গেছিল? কিছুটা রূঢ় কণ্ঠে বলল। কখনো না। খারাপ মানুষ, বাজে পুরুষ। আমি বাসায় গিয়ে সব বলে দেব। আহ! ব্যথাতুর কণ্ঠে মৃদু স্বরে ও তো নাদ করে উঠে ফারাহ। লম্বা চুলগুলো টেনে ধরেছে তাসফিন, ক্ষুধিত মুখে আওড়ালো, কিছুটা দাঁত পিষে। এই তোর উচিত ছিল না আমাকে ফোন করা? যেহেতু আমার বউ সেই হিসেবে আমার বাড়িতে থাকা উচিত ছিল। আমাকে মানানো উচিত ছিল। আমি কি আগে তোর এই পবিত্র, নিষ্পাপ মুখ দেখেছি? কি করে জানতাম তুই আমার বউ? হো হো করে কেঁদে উঠল ফারাহ। ব্যথা পেল মেয়েটা? নাকি ভয়? তাসফিন রাগে গোজগোজ করে ফের বলল। আমি শান তাই ফেলে চলে গেছি। কিন্তু তোর দায়িত্ব ছিল বউয়ের সব দায়িত্ব পালন করা। উচিত ছিল ফিরিয়ে আনা। এই আমার দিকে তাকা, আমি 1 বছর তোকে মিস করে ফেললাম। তোকে দেখাটা মিস করে ফেললাম। ফিরিয়ে দে 1 বছর, দীর্ঘ 12টা মাস। মানে বুঝিস? 365 দিন। ও গড, কতগুলো দিন! কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসছে ফারার। দোষটা কি তার? লোকটা এতটা ভয়ঙ্কর? ভয় শিউরে উঠে ফারাহ। রাগে দুঃখে ব্যথিত কণ্ঠে বলল। সব দোষ কি আমার? আপনি চলে গিয়েছিলেন। আমি কি আপনাকে চিনি? আপনি আপনি তো আমাকে দেখেননি পর্যন্ত। তাহলে কি করে আপনার সম্পর্কে জানব? কি করে অপরিচিত একজনকে ফোন করব? আপনি আসলে আপনি না, খুব খুব খারাপ। আমি আপনাকে বিয়ে। আহ! কপোলদ্বয় লালচে আভায় ছড়িয়ে পড়েছে। বলিষ্ঠ হাতের আঙ্গুলগুলো চেপে ধরেছে তাকে, হেঁচকি উঠে গেল মেয়েটার। নেক্সট টাইম যদি আর একবার বলা হয় বিয়ে করব না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আই রিপিট, আমার থেকে খারাপ কেউ হবে না। ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছে জিপ গাড়ি। কোনো গন্তব্য ছিল না, তবে এখন গন্তব্য হচ্ছে বাড়ির পথ। চুপচাপ সিটে হেলান দিয়ে বসে আছে ফারাহ, মাঝে মাঝে হেঁচকির শব্দ শুনতে পাচ্ছে পাশের যুবকটি।
অধর বাঁকিয়ে হাসল সে, গাড়ি ডান দিকে ঘুরিয়ে বলল, আই উইল ট্রাই টু মেক ইউ ক্রাই এগেইন অ্যান্ড এগেইন। কারণ তোমাকে কাঁদলে দারুণ লাগে সুখ। থমকালো ফারাহ, চকিতে দৃষ্টি ঘুরিয়ে তাকালো তাসফিনের মুখ পানে। সে হাসছে, চমৎকার সেই হাসি। এভাবে তাকিয়ে থেকো না সুখ, আমি নিষিদ্ধ কিছু করে বসবো কিন্তু। আপনার মতো বাজে মানুষ আমি জীবনেও দেখি নাই। তাহলে দেখে নাও, আমি একটাই। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ কিন্তু একটাই। নাক কুচকে নিল ফারাহ, মেজাজ বিগড়ে গেল তার। অশ্রুসিক্ত নয়নে তাকালো আকাশ পানে, আকাশটা বুঝি তার দুঃখে কাঁদবে? নিকষ কালো রাত। চারিদিক ভয়ানক নির্বতায় আচ্ছন্ন। গভীর অন্ধকারে ডুবে গেছে পৃথিবী। বাতাসও যেন থমকে গেছে, গাছে পাতাগুলো নড়ছে না। দূরে গাছে বসে থাকা রাতের পেঁচার ডাক ভেসে আসছে, যেন এই অন্ধকারের সাক্ষী। ধীরে ধীরে রাতের আধার ভাঙতে শুরু করেছে। আকাশের পূর্ব প্রান্তে প্রথম আলো ফুটে উঠল বোধ হয়। কালো মেঘগুলো হালকা গোলাপি আর কমলা রঙে রাঙিয়ে তুলেছে। পাখিরা একে একে ডানা ঝাপটাতে শুরু করেছে, তাদের কিচিরমিচির শব্দে প্রাণ ফিরে আসে চারপাশে। সূর্যের প্রথম রশ্মি আকাশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। অন্ধকারের চাদর সরে গিয়ে পৃথিবী আলোর স্পর্শ পেল। গাছের পাতাগুলো যেন প্রাণ ফিরে পায়, যেন শিশির বিন্দু ঝোকমক করে ওঠে। রাতের সেই ভয়ঙ্কর পরিবেশ যেন কখনো ছিলই না। নতুন সকাল শুরু হয়, আশার আলো নিয়ে। বাড়ি সদ্য লোক ব্যস্ত আছে কাজে, বিয়ে বাড়ি মানেই কাজের হাট বসে। আজকে ফারার আংটি বদল, তাসফিন আর ফারার এই অনুষ্ঠান করতে উঠে পড়ে লেগেছেন রুবেনা শেখ, ছেলের বিয়ে বলে কথা। একটা কিছু কমতি দিবেন না তিনি। বাড়ি সাজানো হয়েছে সেই কখন, অনুষ্ঠান শুরু হবে বিকেলের দিকে। বিছানায় এতগুলো ড্রেস, শাড়ি, জুয়েলারি রাখা। স্নেহা একের পর এক জুয়েলারি ড্রেস দেখছে। আয়নার সামনে বসে আছে ফারাহ, ভীষণ মন খারাপ তার। প্রথম তার ফ্যামিলি ছেড়ে চলে যাবে সে, দ্বিতীয়ত তাসফিন বড্ড রাগী। সেটা তো সকালেই দেখেছে সে। মনের মধ্যে এক আকাশ সম অভিমান নিয়ে বসে রয়েছে ফারাহ, ঢোক গিলল ফারাহ সুপ্ত ভালোবাসাটুকু পরিপূর্ণতা পাবার পূর্বেই তা নিমিষেই কর্পূরের ন্যায় উবে গেল। ফারাহ রে, এই দেখেই ড্রেসটা আমাকে কত মানাবে তাই না? পাকিস্তানি একটা ড্রেস সামনে ধরে স্নেহা, হলুদ রঙের তা। ভীষণ ভালো লাগছে তাকে, অথচ একবারের জন্যও মুখ ফেরায়নি ফারাহ। অবাক হলো স্নেহা, এগিয়ে গেল ফারার দিকে। কি রে, কি হয়েছে তোর? কিছু না। ছোট্ট করে জবাব দিল ফারাহ, ভ্রু উঁচিয়ে শুধোয় স্নেহা। তাই নাকি? তাহলে এরকম মুখ বাঁকিয়ে রেখেছিস কেন? এই তোর বিয়ে, তোর জন্য এত অনুষ্ঠান, আর তুই নাকি এরকম চুপচাপ? আসলে কারো পদধ্বনি কর্ণ স্পর্শ করল জনের, আয়নায় স্পষ্ট ফুটে উঠেছে তাসফিনের মুখাবয়ব। আরে ভাইয়া আপনি। ভেতরে প্রবেশ করল তাসফিন, দৃষ্টি তার সামনের কন্যার দিকে। মৃদু স্বরে বলল, আমার কিছু কথা আছে। ঠোঁট টিপে শব্দবিহীন হাসল স্নেহা। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি এখনই আসছি। বাইরের দিকে পা বাড়ায় স্নেহা, যাওয়ার পূর্বে দরজাটা টেনে দিয়ে গেল খানিকটা। দৃষ্টি মিলে দুজনার, তবে তা ক্ষণিকের জন্য। নত মস্তকে বসে রইল ফারাহ, বাক্য নেই, অধর দুটো স্থির তার। কিঞ্চিত ভয় ঝেঁকে ধরেছে তাকে। চুপচাপ রইল সে। পা জোড়া এগিয়ে এলো, মেয়েটা আন্দাজ করতে পেরেছে যুবক তার অতীব নিকটে রয়েছে। বসল পাশে, ছোটখাটো শরীরের মেয়েটার দিকে তাকালো। লিসেন ফারাহ, এতটা প্যানিক করার কিছু নেই। আইনো আমি রাগী, বার্তা শুধু ক্ষণিকের জন্য। তুমি চাইলেই আমার রাগ পানি করতে পারো, তাও তা এক মুহূর্তের মধ্যে ততটা ক্ষমতা তোমার আছে। কপালে পড়ল ভাঁজ, অদ্ভুত নয়নে তাকালো তাসফিন। দৃষ্টি ফেরায় ফারাহ, এই লোকটার রাগ সে পানি করবে? আপনি রুম থেকে চলে যান, না গেলে লাথি দিয়া নেটওয়ার্কের বাইরে ফেলে দিমু। সশব্দে হেসে উঠল তাসফিন, উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। পিছন থেকে হাত সামনে এনে পের মতো গলা চিয়ে ধরে মেয়েটার। কোনো একদিন, আধারে ডুবে থাকা রজনীতে একাকী আমার বাহু তলে পিষ্ট হবে। সে খেয়াল রেখো মেয়ে, তার জন্যে শক্তি প্রয়োজন তোমার। এখন এই লাথিতে শক্তি অপচয় না করই, অঞ্চয় করে রাখো। লজ্জায় রাঙা হলো মুখশ্রী, ধুকপুক শব্দটি প্রগাঢ় হল। ফের দৃষ্টি হলো নত ফারার, তবে কমল না তার রাগ। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।